আজকে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করা শিখব, কিন্তু তার আগে আমাদেরকে একটু শিখে নিতে হবে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কেমন কেমন থাকলে পারে এগুলো সিম্পল হয়, কমপ্লেক্স হয়, কম্পাউন্ড হয়। তো আসো আমরা দেখি, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হলো এই যে প্রথমে যে আমি বাক্যটা লিখেছি সেটা হচ্ছে বিইং পোর হি ইজ অনেস্ট। এর অর্থ হচ্ছে যে গরিব হয়েও সে সৎ। নিচে লিখেছি হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। সে গরিব কিন্তু সৎ। আর এখানে লিখেছি দো হি ইজ পোর, যদিও সে গরিব, হি ইজ অনেস্ট, সে সৎ। অর্থ কিন্তু তিনটারই একই রকম, কিন্তু তিনটা তিন রকম ভাবে লেখা হয়েছে। এখন এটার মধ্যে এইটা হচ্ছে সিম্পল, এটা হচ্ছে কম্পাউন্ড, আর এটা হচ্ছে কমপ্লেক্স। এখন কেন এটা সিম্পল হলো? এটা সিম্পল হলো কারণ এই যে এইখানে একটা সাবজেক্ট আর একটা ভার্ব। একটা সাবজেক্ট, এই বাক্যের মধ্যে একটা সাবজেক্ট আর একটা ভার্ব। আর এইখানে যে অংশটা আছে এইটা বিং পোর মানে গরিব হয়েও, এটাকে বলা হচ্ছে ফ্রেজ। এটা হচ্ছে ফ্রেজ, এর মধ্যে কোনো সাবজেক্ট বা ভার্ব নাই। তাহলে যদি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে এবং যদি কোনো ক্লজ থাকতেও, ফ্রেজ থাকতেও পারে, নাও পারে, তাহলে আমরা সেটা বুঝবো হচ্ছে সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার? এখন যদি কোনো বাক্য এরকম থাকে বাট, অ্যান্ড, বাট, অর, ফর এগুলো দিয়ে যদি যুক্ত করা থাকে, এবং যদি দুইটা অংশ থাকে সেই বাক্যটার, যেমন এই যে হি ইজ পোর, আবার এখানে বলছে হি ইজ অনেস্ট। এটা একটা সাবজেক্ট, এটা একটা ভার্ব, এটাও একটা সাবজেক্ট, এটাও একটা ভার্ব। এইরকম দুইটা অংশ, অর্থাৎ এই যে এটা হচ্ছে দুইটা অংশ বলতে এটা দুইটা ক্লজ। এই দুইটা ক্লজ, এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। এই দুইটা ক্লজ যদি অ্যান্ড, বাট, অর, লিস্ট এগুলো দিয়ে যদি যুক্ত থাকে, আলাদা করা থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। এখন এই অংশটাকে আমি বললাম হচ্ছে ফ্রেজ, আর এই অংশটাকে আমি বলছি ক্লজ। কেন? ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্যটা কি দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? ফ্রেজের মধ্যে একটা দুইটা, এই যে দুইটা ওয়ার্ড একত্রিত করা আছে। আর ক্লজের মধ্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে। এখানে তিনটা ওয়ার্ড আছে, ওয়ার্ড অনেকগুলো থাকতে পারে, কিন্তু ক্লজের মধ্যে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে। আর ফ্রেজের মধ্যে কোনো সাবজেক্ট বা ভার্ব এগুলো থাকে না। ক্লজ নিজে একটা অর্থ প্রকাশ করতে পারে, একাই একটা অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু এই ফ্রেজ একাই একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না। এই হচ্ছে ফ্রেজ আর ক্লজের মধ্যে পার্থক্য। তাহলে সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট, একটা ভার্ব, সাথে একটা ডিপেন্ডেন্ট ফ্রেজ, অর্থাৎ এই বাক্যের উপরে নির্ভর করে একটা ফ্রেজ থাকতেও পারে, নাও পারে। কিন্তু যেটা কম্পাউন্ড সেন্টেন্স, সেই কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে। এটাও একটা ক্লজ, এটাও একটা ক্লজ। কি কারণে? কারণ এই যে সাবজেক্ট আছে, ভার্ব আছে। তাহলে দুইটা ক্লজ যদি অ্যান্ড, বাট, অর এগুলো দিয়ে যুক্ত করা থাকে, তাহলে সেটা হচ্ছে কম্পাউন্ড। আর এই যে নিচের বাক্যটা, এটা তাহলে কি? এটা এখন আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্স কেন? কমপ্লেক্স এই কারণে যে যদি কোনো সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লজ থাকে এবং তার মধ্যে একটা আরেকটার উপরে নির্ভরশীল হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যেমন এখানে আমার যেটা মেইন ক্লজ সেটা হলো হি ইজ অনেস্ট। এটাকে আমি মেইন ক্লজ বলছি কেন? কারণ হি ইজ অনেস্ট, সে সৎ। আমি যদি বলি সে সৎ, তাহলে কি হলো? বাক্যটা পরিপূর্ণ হয়ে গেল, এখানে আর কোনো কিছু লাগে না। কিন্তু এইটা, এই অংশটা এইটার উপরে নির্ভরশীল, অর্থাৎ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তার মানে এখানে দো, দো মানে যদিও। আমি যদি বলি দো হি ইজ পোর, আমি যদি এইটুক বলে যদি থেকে যাই, আমি পরেরটুকু না বলি, তাহলে কি হবে? দো হি ইজ পোর, যদিও সে গরিব। তার মানে কি এরপরে মনে হচ্ছে আরো কিছু বলা দরকার, যদিও সে গরিব, এটুকের পরে আরো কিছু বলা দরকার, নাইলে পরে অর্থ সম্পূর্ণ হচ্ছে না। কি বললে অর্থ সম্পূর্ণ হচ্ছে? হি ইজ অনেস্ট, যদিও সে গরিব কিন্তু সে সৎ। তাহলে আমার কি বাক্যটা পরিপূর্ণ হচ্ছে। অর্থাৎ এই বাক্যটার উপরে এই বাক্যটা, এই অংশটা, এই অংশটার উপরে এই অংশটা নির্ভর করছে অর্থ পরিপূর্ণ করার জন্য। যদি এরকম হয়,
যে একটা ক্লজের উপরে আর একটা ক্লজ নির্ভর করে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করা শিখব। তাহলে আমরা আরো বেশি বুঝতে পারবো যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কিভাবে হয় আর কিভাবে পরিবর্তন করতে হয়। তাহলে আসো এবার আমরা দেখি কমপ্লেক্স থেকে সিম্পল কিভাবে করতে হয়। দেখো, আমরা মূলত করব হচ্ছে কমপ্লেক্স থেকে সিম্পল। কমপ্লেক্স থেকে সিম্পল আমি যদি একটা বাক্য লিখি যে দো হি লিভস ইন পভার্টি হি ইজ অনেস্ট। এটা কি? এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স সেন্টেন্স? কারণ বলছে দো হি লিভস ইন পভার্টি, যদিও সে দারিদ্রতার মধ্যে বাস করে, হি ইজ অনেস্ট, সে সৎ। অর্থাৎ এইটা হচ্ছে মেইন ক্লজ। এই ক্লজটার উপরে এই ক্লজটা নির্ভর করছে। এই ক্লজটা নির্ভর করছে এইটার উপরে। শুধু এইটুকু অর্থ, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। তাহলে এইটা হচ্ছে আমার কমপ্লেক্স। এখন কথা হচ্ছে এটাকে যদি আমি সিম্পল করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আমি খুব বেশি গ্রামার দিয়ে আমি বেশি বোঝানোর চেষ্টা করব না যে কোনটা থাকলে কি হয়। আমি বাংলা অর্থটা করে আমি বোঝানোর চেষ্টা করছি। তাহলে গ্রামার নিয়ে আমার খুব বেশি মাথা ঘামাতে হবে না। আমি যদি অর্থ বের করতে পারি কোনো কিছুর, তাহলে আমার গ্রামারের উপরে খুব বেশি নজর দিতে হবে না। এই জন্য বাংলা অর্থ বোঝাটা খুব জরুরি। এখন আমাকে যদি সিম্পল করতে হয় আমাকে কি করতে হবে? সিম্পল করতে হলে আমাকে একটা সাবজেক্ট রাখতে হবে আর একটা ভার্ব রাখতে হবে। এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। একটা সাবজেক্ট করতে হবে, একটা ভার্ব করতে হবে। কারণ সিম্পল সেন্টেন্সের মধ্যে একটাই সাবজেক্ট থাকে, একটাই ভার্ব থাকে। তো এখন এই যে এই অংশটা আছে আর এই অংশটা আছে, এই যে কোনো একটা অংশের মধ্যে থেকে সাবজেক্ট আর ভার্ব, মেন ভার্ব আমাকে উঠাই দিতে হবে। দিয়ে আমাকে একটা ফ্রেজ তৈরি করে ফেলতে হবে। ক্লজ থেকে ফ্রেজ তৈরি করে ফেলতে হবে। তাহলেই আমার সিম্পল সেন্টেন্সে পরিবর্তন হয়ে যাবে। এখন এইটাকে আমি বলছি যে যদিও সে দারিদ্রতার মধ্যে বাস করে, সে সৎ। তাইলে আমি যদি বাংলায় এরকম করে বলি যে দারিদ্রতায় বাস করেও সে সৎ, এটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। তো দারিদ্রতায় বাস করেও তার ইংরেজি কি? তার ইংরেজি হচ্ছে লিভিং ইন পভার্টি হি ইজ অনেস্ট। আমি এরকম বলতে পারি যে লিভিং ইন পভার্টি হি ইজ অনেস্ট, দারিদ্রতায় বাস করেও সে সৎ। এখন কথা হচ্ছে এইটা কিন্তু ছিল হচ্ছে একটা ক্লজ, কারণ এই যে এখানে আছে সাবজেক্ট, এখানে আছে ভার্ব। কিন্তু এইটা কিন্তু ক্লজ না, এটা হচ্ছে ফ্রেজ। এটা হচ্ছে ফ্রেজ। তাহলে এখান থেকে আমার এই যে সাবজেক্ট ভার্ব এগুলো চলে গেল, থাকলো শুধু হচ্ছে এইখানে একটা সাবজেক্ট থাকলো, এটা একটা ভার্ব থাকলো। তাই আমার এইটা হয়ে গেল সিম্পল। এখন আমি এই কথাটা তো এরকমও বলতে পারি যে দারিদ্রতায় বাস করা সত্ত্বেও, দারিদ্রতায় বাস করা সত্ত্বেও সে সৎ। তাহলে আমার এটাও কিন্তু আমার সিম্পল হবে। এইভাবেই করতে হবে এমন না। আমি যদি লিখি যে in spite of living in poverty he is honest, তারপরেও কিন্তু এটা সিম্পল। in spite of living in poverty he is honest, এটা এরপরেও সিম্পল কেন? কারণ এই যে এই অংশটা, এই অংশটাও কিন্তু এটা একটা ফ্রেজ, এটা কিন্তু ক্লজ না। এখানে সাবজেক্টও নয়, ভার্বও নাই। এই যে এখানে যেটা দেখা যাচ্ছে ভার্বের মতো, এটা কিন্তু আসলে ভার্ব না। প্রিপোজিশনের পর ভার্বের সঙ্গে যদি আইএনজি যুক্ত করে দেওয়া হয় তাহলে সেটা জিরান্ড হয়। আর তোমরা জানো যে জিরান্ড নাউনের মতো কাজ করে। এটা কিন্তু ভার্ব নয়, এটা হচ্ছে নাউন। তাহলে এখানে সাবজেক্টও নাই, ভার্বও নাই। ইন স্পাইট অফ লিভিং ইন পভার্টি এর অর্থ হচ্ছে দারিদ্রতায় বাস করা সত্ত্বেও হি ইজ অনেস্ট, সে সৎ। তাহলে এটাও কিন্তু সিম্পল সেন্টেন্স।
এই ইনস্পাইট অফ এর জায়গাতে আমি লিখতে পারি ডেসপাইট। এই পুরো অংশটার পরিবর্তে আমি লিখতে পারি ডেসপাইট। তারপরে এই অংশগুলো যদি আমি লিখে দিই তারপরেও সিম্পল হবে। আমি বলতে পারি ডেসপাইট লিভিং ইন পভার্টি হি ইজ অনেস্ট। ডেসপাইট লিভিং ইন পভার্টি হি ইজ অনেস্ট এর বাংলা অর্থটা হলো যে দারিদ্রতায় বাস করা সত্ত্বেও সে সৎ। দারিদ্রতায় বাস করা সত্ত্বেও সে সৎ। তাহলে আমাদেরকে প্র্যাকটিস করতে করতে খুব ভালো করে বুঝতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্স কেমন আর সিম্পল সেন্টেন্স কেমন। সিম্পল সেন্টেন্সগুলো কি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে শুরু হলো, ইনস্পাইট অফ দিয়ে শুরু হলো, ডেসপাইট দিয়ে শুরু হলো। তাহলে আমাকে মনে রাখতে হবে যে এইগুলো হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স সেটা অনেক রকমভাবে শুরু হতে পারে, তার মধ্যে একটা হচ্ছে দো। এই দোর জায়গাতে যদি আমি লিখি অলদো, তাও কিন্তু একই অর্থ প্রকাশ করে। আমি বললাম কি দো অর্থ হচ্ছে যদিও, দো অর্থ হচ্ছে যদিও, অলদো মানেও হচ্ছে যদিও, একই অর্থ প্রকাশ করে। এটা একটু ফর্মাল, এটা একটু ইনফর্মাল। এইটাই ফর্মাল আর ইনফর্মাল কি জিনিস এটা পরে আর এক সময় বলবো। এটার চাইতে এটা একটু বেশি আনুষ্ঠানিক, লেখার ক্ষেত্রে এটা বললে আর একটু বেশি সুন্দর হয়। আর বেশি কথাবার্তা বা তাড়াতাড়ি বলার সময় দো বললে পারে হয় হচ্ছে ইনফর্মাল। এই হচ্ছে ফর্মাল ইনফর্মালের ছোট্ট একটা ব্যাখ্যা দিলাম। তাহলে আমরা বুঝলাম যে এই দো দিয়ে যে কমপ্লেক্স সেন্টেন্সগুলো শুরু হয় সেগুলো সিম্পল করতে হয় কিভাবে। মূলত বাংলা অর্থটা বুঝতে হবে, বাংলা অর্থটা কিন্তু একই। যদিও সে দারিদ্রতায় বাস করে সে সৎ। আমি যদি বলি যে দারিদ্রতায় বাস করা সত্ত্বেও সে সৎ, দুইটা অর্থ কিন্তু একই, কিন্তু যেহেতু সেন্টেন্সের গঠন আলাদা তাই একটাকে বলছে কমপ্লেক্স, একটাকে বলছে সিম্পল। ঠিক আছে, আরো কিছু বাক্য দেখি আসো। আমি যদি একটা বাক্য লিখি যে রিড অ্যাটেন্টিভলি লিস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, এরকম বাক্য তোমরা নিশ্চয় দেখেছো। এটা কমপ্লেক্স। কমপ্লেক্স কেন? এই যে এখানে লিস্ট আছে, শুধু লিস্ট আছে এই কারণেই কমপ্লেক্স তা না। এখানে বলছে রিড অ্যাটেন্টিভলি, এটা একটা অংশ। আবার বলছে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। তো এটা হচ্ছে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে বলছে ইউ রিড অ্যাটেন্টিভলি, ইউটা সাবজেক্টটা উজ্জ অবস্থায় আছে, তার মানে এখানে একটা সাবজেক্ট আছে আর এইটা হচ্ছে ভার্ব। তাহলে এখানে একটা সাবজেক্ট আর ভার্ব পেলাম এই অংশটার মধ্যে। তার মানে কি সাবজেক্ট আর ভার্ব থাকলে সেটা হচ্ছে ক্লজ, লিস্ট দিয়ে যুক্ত আছে। আবার এখানে বলছে ইউ শুড ফেল, এখানেও আমরা একটা সাবজেক্ট পাচ্ছি, এখানে আমরা ভার্ব পাচ্ছি। তাহলে এটাও একটা পরিপূর্ণ একটা কি ক্লজ। তাহলে এখন আমরা একটু অর্থটা বোঝার চেষ্টা করি। বলছে রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো, লিস্ট, লিস্ট অর্থ হচ্ছে নইলে, বাংলা অর্থটা হচ্ছে নইলে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে। তাহলে আমি যদি শুধু এতটুকু বলি রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো, এর মানে কি? এর মানে হচ্ছে যে এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে। কিন্তু আমি যদি শুধু বলি লিস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় ফেল করবে, নইলে কিন্তু পরীক্ষায় ফেল করবে। আমি যদি শুধু বলি নইলে কিন্তু পরীক্ষায় ফেল করবে, শুধু এইটুকু কিন্তু মনের কমপ্লিট ভাব প্রকাশ করতে পারে না। মনের কমপ্লিট ভাব প্রকাশ করার জন্য এই অংশটার উপরে কিন্তু নির্ভর করতে হচ্ছে। তাই এইটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। কার উপরে ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কি নির্ভরশীল, কার উপরে নির্ভরশীল? এটার উপরে নির্ভরশীল। তাহলে যদি দুইটা ক্লজ থাকে আর একটা আর একটার উপরে নির্ভর হয় তাহলে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এটা বিভিন্নভাবে করা যাবে, তার মধ্যে একরকম হচ্ছে এরকম যে রিড অ্যাটেন্টিভলি so as not to fail in the exam, এরকম রিড অ্যাটেন্টিভলি so as not to fail in the exam। এখানে কিন্তু আমার এই যে শুধুমাত্র এইটাই থাকলো হচ্ছে ভার্ব, আর এই যে সাবজেক্ট যেটা ইউ রিড অ্যাটেন্টিভলি,
ইউ এটা আমার হচ্ছে কি আছে, উজ্জ আছে। এটা অর্থটা একটু বলি যে হচ্ছে রিড অ্যাটেন্টিভলি সো অ্যাজ নট টু ফেল, যাতে তুমি ফেল না করো পরীক্ষায়। তাহলে এই যে এইখানে যে সাবজেক্টটা ছিল, এই যে ভার্ব ছিল, শুড, মোরাল অক্সিলারি পরে ভার্ব, এগুলো কিন্তু উঠে গেল। যার কারণে এইটার ক্লজ থাকলো না, এইখানে এটা ফ্রেজ হয়ে গেল। কেমন, এইখান থেকে যেটা শুরু হয়েছে ফ্রেজ হয়ে গেল। আর এইখানে যে টু ফেল যেটা দেখছো, এটা মনে হচ্ছে ভার্বের মতো, কিন্তু এটা কিন্তু মেন ভার্ব নয়। এখানে যেমন এটা শুডের পরে মোরাল অক্সিলারি এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছিল, এটা মেন ভার্ব না, এটা হচ্ছে ইনফিনিটিভ। টু এর পরে যখন ভার্ব থাকে তখন সেটা হয় ইনফিনিটিভ, মেন ভার্ব নয়। তাহলে আমার এখানে মেন ভার্ব কিন্তু একটাই, আর ইউ যেটা সাবজেক্ট সেটা কিন্তু উজ্জ অবস্থায় আছে, ইউ রিড অ্যাটেন্টিভলি। তাহলে একটাই সাবজেক্ট একটাই ভার্ব, তাহলে আমার হয়ে গেল কি, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। আর এইখানে যেটা, এটা হচ্ছে ফ্রেজ। এই ফ্রেজ ডিপেন্ডেন্ট অবস্থায় এর উপরে আছে, সেটা কোনো সমস্যা না। তাহলে এইরকম ভাবে আমরা কিন্তু করতে পারি। আমি যদি আরেকটা বলি, একটা বাক্য যে রান ফাস্ট লিস্ট ইউ শুড ফল বিহাইন্ড, এটা কি লিস্ট দিয়ে বাক্য হয়েছে। এরকম প্র্যাকটিস করতে করতে মনে রাখতে হবে, লিস্ট দিয়ে যে বাক্যগুলো হবে বা দো, অল দো এবং সামনে আরো করব, সেগুলো আমরা দেখতে পাবো। তাহলে সেই বাক্যগুলো কি, কমপ্লেক্স সেন্টেন্স। সংক্ষেপে লিখলাম সিএক্স, মানে হচ্ছে কমপ্লেক্স। তাহলে আমি যদি সিম্পল করতে চাই কি হবে, এইভাবেই আমরা করব, সো অ্যাজ নট টু দিয়ে করব। রান ফাস্ট, দ্রুত দৌড়াও, নইলে তুমি কি পিছনে পড়ে যাবে, ফল বিহাইন্ড মানে তুমি পিছনে পড়ে যাবে। তাহলে আমি যদি লিখি এরকম যে রান ফাস্ট, দ্রুত দৌড়াও, কেন দ্রুত দৌড়াও, যাতে তুমি পিছনে না পড়ো। তাহলে যাতে তুমি পিছনে না পড়ো তার ইংরেজি কি, সো অ্যাজ নট টু ফল বিহাইন্ড, সো অ্যাজ নট টু ফল বিহাইন্ড। ওকে, তাহলে লিস্ট খাটলে পারে সেগুলো কিভাবে সিম্পল করতে হবে আমরা কিন্তু বুঝতে পারলাম। ঠিক আছে, আসো পরে আরো দেখি। দেখো, যদি বাক্য এরকম হয় যে as soon as I felt something wrong, I took action, এটাও কি কমপ্লেক্স। এটা কমপ্লেক্স কেন, as soon as I felt something wrong, as soon as এর অর্থটা হচ্ছে যেই মাত্র, যেই মাত্র, যেই মাত্র আমি কিছু ভুল হচ্ছে মনে হলো, যেই মাত্র আমার মনে হলো যে কিছু একটা ভুল হচ্ছে, আই টুক অ্যাকশন, আমি পদক্ষেপ নিলাম, আমি পদক্ষেপ নিলাম। তো এটা কমপ্লেক্স কেন, এই যে এখানে আছে সাবজেক্ট, এই যে ভার্ব, আর এই যে একটা সাবজেক্ট, এই যে ভার্ব, ভার্বের ভি2। তাহলে কি বললাম যে এখানে দুটো সাবজেক্ট, দুটা ভার্ব, এবং এই যে অ্যাজ সুন অ্যাজ, দো, অল দো, এগুলো যেগুলোর সাথে যুক্ত থাকবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ এই অংশটা এটার উপরে নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল, আমি যদি বলি আই টুক অ্যাকশন, আমি পদক্ষেপ নিলাম, এই একাই কিন্তু মনের ভাব প্রকাশ করতে পারছে। কিন্তু আমি যদি বলি অ্যাজ সুন অ্যাজ আই ফেল্ড সামথিং রং, যেই মাত্র আমি কিছু ভুল হতে দেখলাম, যেই মাত্র আমার মনে হলো যে কিছু একটা ভুল হচ্ছে, আমি যদি এটুক বলে থেমে যাই, বাক্যটা কি পরিপূর্ণ হয়, হয় না। এই বাক্যটাকে পরিপূর্ণ করতে হলে এই অংশটার উপরে নির্ভর করতে হয়। এই কারণে এই অংশটার উপরে এই অংশটা হচ্ছে নির্ভরশীল, এই ক্লজটা নির্ভরশীল। তাই এখানে একটার উপরে আর একটা নির্ভরশীল, দুটো সাবজেক্ট, দুটো ভার্ব আছে, এই কারণে এটা কমপ্লেক্স। এখন আমাকে এটাকে সিম্পল করতে হলে কি করতে হবে, আমার এই যে অংশটা, এই যে ডিপেন্ডেন্ট ক্লজটা, এটাকে ভেঙে ফেলতে হবে। এখান থেকে সাবজেক্ট, ভার্ব যেগুলো আছে সেগুলো আমাকে সরাই দিতে হবে। তো আমি যদি সরাই দিই, সিম্পল করে দিই, কি হবে, কিভাবে, এখন যে আমি সিম্পল করব সেটা কিভাবে, আমাকে বাংলা অর্থটা বুঝতে হবে। বাংলা অর্থটা কি বলছে, যেই মাত্র আমি আমার কাছে মনে হলো যে কিছু একটা ভুল হচ্ছে, আমি পদক্ষেপ নিলাম। তাহলে এই যেই মাত্র, এটাকে সিম্পল সেন্টেন্সে এইভাবে করা যায়, সেটা হচ্ছে আপন ফিলিং সামথিং রং,
আই টুক অ্যাকশন। এই যে অংশটা আপন ফিলিং সামথিং রং, এর অর্থ হচ্ছে যে কোনো কিছু ভুল হচ্ছে মনে হওয়া মাত্রই, কোনো কিছু ভুল হচ্ছে মনে হওয়া মাত্রই। এখন এইটার ইংরেজি কোনো কিছু ভুল হচ্ছে মনে হওয়া মাত্রই, এটার ইংরেজি যে আপন ফিলিং সামথিং রং, এইটা তোমাকে জানতে হবে। এটা এখন তুমি কিভাবে জানবা সেটা তোমার ব্যাপার। সেটা হচ্ছে তুমি প্র্যাকটিস করে করে মনে রাখতে পারো বা মুখস্থ করে নিতে পারো। এটা সাধারণত মুখস্থ করতে হয় না। কি কারণে বলি? এটা বোঝার একটা উপায় আছে। আপন এটা হচ্ছে কি একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের পর যদি ভার্ব হয় তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়, এবং যেটা আইএনজি যুক্ত করা হয় সেটা তখন আর ভার্ব থাকে না, তখন সেটা জিরান্ড হয়ে যায় এবং জিরান্ড নাউনের মতো অর্থ প্রকাশ করে। এগুলো হচ্ছে স্বাভাবিক গ্রামাটিক্যাল নিয়ম। এগুলো করতে করতে মনে রাখতে হবে, পড়তে পড়তে মনে রাখতে হবে। তো আপন ফিলিং সামথিং রং, এটা যদিও এখানে ভার্ব মনে হচ্ছে কিন্তু আসলে ভার্ব না, এটা নাউন। তাহলে এইখানকার এই ভার্বটাকে আমরা এখানে কি করে ফেললাম? নাউন করে ফেললাম। এখানে সাবজেক্টটা আমরা এখানে আর রাখিনি। তাহলে এই যে যেটা ছিল একসময় ক্লজ, সেটাকে আমরা বানিয়ে ফেললাম ফ্রেজ। তাহলে কি হলো? তাহলে আমার এখানে শুধু একটা ভার্ব থাকলো, একটা সাবজেক্ট থাকলো। তাহলে তো এটা আমার সিম্পল সেন্টেন্স হয়ে গেল। আপন ফিলিং সামথিং রং, আই টুক অ্যাকশন। কোনো কিছু ভুল হচ্ছে এরকম মনে হওয়া মাত্রই আমি পদক্ষেপ নিলাম। আমি যদি এই আপনটা এখানে না লিখি তারপরেও হবে, কিন্তু আপন দিলে এটার সঙ্গে অর্থটা খুব সামঞ্জস্যপূর্ণ হয়। আমি যদি শুধু বলি ফিলিং সামথিং রং আই টুক অ্যাকশন, তারপরেও কিন্তু এটা সিম্পল সেন্টেন্স হবে। কিন্তু অ্যাজ সুন অ্যাজ যেহেতু আছে সেহেতু এখানে আপন দেওয়াটা দিলে পরে অর্থটা খুব সঙ্গতপূর্ণ হয়। এটার অর্থটা যেরকম হয় এটার অর্থটাও ঠিক সেরকমই হয়। আমি যদি আরেকটা বাক্য লিখি যে as soon as he met me, he wanted his money back. তাহলে কি হবে? as soon as he met me, he wanted his money back। এর মানে যেই মাত্র সে আমার সাথে সাক্ষাৎ হলো, সে তার টাকা ফেরত চাইলো। তাহলে এটা কি করব আমরা? এই যে as soon as আছে, তাহলে আমরা লিখব আপন, এই মিটটাকে আমরা করে ফেলবো মিটিং মি, তারপরে পরের অংশটা যা আছে তাই। he wanted his money back। ওকে, এরকম সিম্পল। আপন মিটিং মি, আমার সাথে দেখা হওয়া মাত্রই হি ওয়ান্টেড হিজ মানি ব্যাক। দেখো আমি যদি আরেকটা বাক্য লিখি কমপ্লেক্স, এটা অবশ্যই কমপ্লেক্স, সংক্ষেপে লিখলাম। সেটা হচ্ছে যে সিন্স হি ওয়াজ ইল, হি কুডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং। সিন্স হি ওয়াজ ইল হি কুডেন্ট অ্যাটেন্ড দ্য মিটিং, এর অর্থ কি? সিন্স মানে হচ্ছে যেহেতু, যেহেতু সে অসুস্থ ছিল সে মিটিংয়ে যোগ দিতে পারলো না। এটা কমপ্লেক্স কেন? কারণ এই যে সাবজেক্ট ভার্ব, এখানেও সাবজেক্ট, এই যে ভার্ব কুডেন্টের পরে এখানে আছে মেইন ভার্ব। তাহলে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব। আর এই যে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। এটা কেন ডিপেন্ডেন্ট? বলছে যেহেতু সে অসুস্থ ছিল সে মিটিংয়ে যোগ দিতে পারলো না। আমি যদি শুধু এই অংশটা বলি সে মিটিংয়ে যোগ দিতে পারলো না, এটা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। কিন্তু আমি যদি বলি যেহেতু সে অসুস্থ ছিল, এটুক বলে যদি আমি থেমে যাই তাহলে কি তার সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে? পাবে না। তাহলে যেটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। কার উপরে ডিপেন্ডেন্ট? এটার উপরে ডিপেন্ডেন্ট। তাহলে এগুলোকে আমরা কিভাবে করব? যদি সিন্স থাকে তার মানে এটাকে সিম্পল করতে হলে আমাকে এই অংশটা ভেঙে ফেলতে হবে। তাহলে আমি বলতে পারি যে অসুস্থ হওয়ার কারণে সে মিটিংয়ে যোগ দিতে পারেনি। অসুস্থ হওয়ার কারণে সে মিটিংয়ে যোগ দিতে পারেনি। এখন এটা কত রকম ভাবে লেখা যায়? আমি যদি লিখি ডিউ টু হিজ ইলনেস হি কুডন্ট
attend the meeting. আমি এরকম লিখতে পারি ডিউ টু হিজ ইলনেস। তাহলে এই অংশ থেকে আমি কি সাবজেক্ট আর ভার্ব আমি সরিয়ে দিলাম। ডিউ টু হিজ ইলনেস, তার ডিউ টু মানে হচ্ছে কারণে, ডিউ টু মানে হচ্ছে কারণে, অসুস্থতার কারণে সে মিটিংয়ে যোগ দিতে পারেনি। এটা সিম্পল। আবার আমি লিখতে পারি ডিউ টু হিজ বিং ইল হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং। আমি এটাও লিখতে পারি। তাহলে এই বাক্যগুলো কিন্তু খুব ভালো করে লক্ষ্য করতে হবে। এগুলো সব হচ্ছে ফ্রেজ। ডিউ টু হিজ ইলনেস, তার অসুস্থতার কারণে, এটা হচ্ছে অসুস্থতা। আর এটা হচ্ছে ডিউ টু হিজ বিং ইল, তার অসুস্থ হওয়ার কারণে, তার অসুস্থ, তার অসুস্থ হওয়ার কারণে, এর অর্থ হচ্ছে এটা। আর এটা হচ্ছে তার অসুস্থতার কারণে, তার অসুস্থতার কারণে, অসুস্থতা হচ্ছে ইলনেস, আর ডিউ টু মানে হচ্ছে কারণে, হিজ মানে হচ্ছে তার, ডিউ টু হিজ ইলনেস। কিন্তু আমি যদি বলি তার অসুস্থ হওয়ার কারণে, এই অসুস্থ এর ইংরেজি হচ্ছে ইল, বিং মানে হচ্ছে হওয়া, কারণে তার ইংরেজি হচ্ছে ডিউ টু, আর হিজ এই হচ্ছে তার। তাহলে তার অসুস্থ হওয়ার কারণে ডিউ টু হিজ বিং ইল, আর আমি যদি এখানে বিং না দিই তাহলে হবে ডিউ টু হিজ ইলনেস। ইল দিলে দিতে হবে বিং ইল, আর যদি আমি বিংটা বাদ রাখি তাহলে দিতে হবে হিজ ইলনেস। কেন? কারণ বাংলার অর্থটা বুঝলে কিন্তু আমি ইংরেজিটা আমি সেইভাবেই করতে পারবো, এবং তারপরে যে যা থাকবে তাই, পরের অংশটা যেটা থাকবে সেটাই। এভাবে কিন্তু আমি করতে পারি। আমি আরো কিভাবে করতে পারি? আমি লিখতে পারি বিকজ অফ হিজ বিং ইল, তারপর যা আছে তাই। আবার আমি লিখতে পারি বিকজ অফ হিজ ইলনেস, তারপর যা আছে তাই কিন্তু আমি লিখতে পারি। বিকজ অফ হিজ বিং ইল অথবা বিকজ অফ হিজ ইলনেস, আমি এর দুইটাও লিখতে পারি। অর্থ কিন্তু একই। এই ডিউ টু যে অর্থ প্রকাশ করে, বিকজ অফ সেই একই অর্থ প্রকাশ করে। তো এই হচ্ছে বিষয়। ঠিক আছে, সিম্পল কমপ্লেক্স আমরা মূলত যেটা করছিলাম যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে সিম্পল করা, এটা আমরা আরো শিখবো এর পরবর্তী অংশে করব আমরা।